সেই 70-এর দশক থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছে ব্যাপক পরিবর্তন। এই পরিবর্ধনের মধ্য দিয়েই দর্শক চাহিদারও কিন্তু বেশ পরিবর্তন এসেছে। সুপ্রিয় দর্শক, তেমনই দারুণ কিছু গান নিয়ে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। এটিএন মিউজিক ভালো গানের পক্ষে, আর দারুণ সব গান নিয়েই কিন্তু আমাদের আজকের এটিএন মিউজিক। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে যিনি আমাদের সাথে আছেন বর্তমান সময়ের বেশ ব্যস্ত একজন সঙ্গীত শিল্পী। একাধারে তিনি মিউজিক কম্পোজার, কাজ করছেন ওয়েব সিরিজে, কাজ করছেন নাটকে এবং সেই সাথে দর্শকদেরকে উপহার দিচ্ছেন দারুণ সব গান। আমাদের সঙ্গে আছেন বর্তমান সময়ের দারুণ জনপ্রিয় একজন সৈয়দ নাফিজ। গল্প গানে সুন্দর একটা সময় কাটবে। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। নাফিজ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয়বারের মতো আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আপনাদের সবাইকে ধন্যবাদ দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ জানাবার জন্য, এবং অবশ্যই ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। আজকে দ্বিতীয়বার আপনাকে আমরা একটু অন্যভাবে পেয়েছি, কারণ আজকে বেশি গান শুনবো। খুব সম্প্রতি সময়ে একটা নজরুল সঙ্গীত পেয়েছি আমরা, যেটাকে একটু ফিউশন করে আপনি দর্শকদের কাছে উপস্থাপন করেছেন। সেই গানটি সম্পর্কে একটু জানতে চাইবো যে সাধারণত নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করতে গেলে ব্যাপক একটা ভয় থাকে। আপনার ক্ষেত্রে সেই ভয়টা কি কাজ করেছিল? ইউটিউবের জগতে কপিরাইটের একটা বিষয় চলে এসছে এখন, আসলে ওটাই বোধহয় ভয়। এছাড়া বানাবার ক্ষেত্রে শুদ্ধভাবে আমরা আসলে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বানাচ্ছি কিনা এটার একটা ব্যাপার থেকে যায়। তারই ধারাবাহিকতায় আগে যতটা স্বাভাবিকভাবে বানাতে পারতাম, এখন একটু ভয়টা আসলে কাজ করে। এই যে গানটা বানিয়েছি আসলে প্রয়োজন ছিল হচ্ছে রমজানের সময় রিলিজ করা। মাহাতিম সাকিব এসে যখন আমাকে বললো, আমি বললাম আমি কিন্তু গতানুগতিকভাবে বানাবো না। আমাকে ওই বললো যে যন্ত্র ব্যবহার করব, কিন্তু একটু সুফিয়ানা ভাবটা আমি এটার ভেতরে চাই। এবং গানটাও ছিল তেমন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আমি শুধু ওকে বললাম যে আমি একটা বাড়তি জিনিস করতে চাই, এটা একদম আমার একটা স্পেশাল রিকোয়ারমেন্ট। ও বললো ঠিক আছে দাদা, আমি সারপ্রাইজের জন্য অপেক্ষা করলাম। তো সেখানে ওই গানের সাথে মিল রেখে জিকিরের মতো একটা বিট সেকশন আর কি ওটাতে অ্যাড করা ছিল ওই গানটাতে, যেটা আসলে দেখা গেছে ওইটার জন্যই আমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। আবারও না বললেই নয়, আমি আসলে এই জাত বা বর্ণ ধর্মের ভাগগুলো কখনো আসলে অত একটা বিশ্বাস করি না, কিন্তু আমার নিজের কাজের কারণে যখন দেখি যে কমেন্ট সেকশনে ইন্ডিয়া থেকে মানুষ সবচেয়ে বেশি বলছে এত সুন্দর গান আগে শুনিনি, তখন আমার মনে হয় ওটা একটা ভিন্ন ধরনের ভালো লাগে। আসলে ধর্মের বেড়াজালের ঊর্ধ্বে গিয়ে গানটা যে ভালো, তাদের ভেতরে যে আন্দোলনটা তৈরি করবার ছিল সেটা তৈরি করেছে, এটাই বোধহয় আসলে একজন সৃষ্টিশীল মানুষের প্রাপ্তি। সত্যি খুব দারুণ একটি প্রজেক্ট হয়েছে, সবার আলোচনার মাঝে আছে। আরো অনেক অনেক গল্প করব, কিন্তু শুরুতেই গান শুনবো। কোন গানটি থাকবে আমাদের জন্য? আজকে আমি শুরু করতে চাই আমার খুব পছন্দের একটা গান দিয়ে। গানটার সাথে আসলে বোধহয় একটু রিলেটিভিটিটাও আছে, এই জন্য হয়তো বোধহয় শ্রদ্ধেয় মরহুম আইয়ুব বাচ্চু স্যারের গান আমি তো প্রেমে পড়িনি, মার্জুক রাসেলের লেখা, স্যারের সুর করা এই গানটি গাইছি। শুনবো। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো স্বপ্ন দেখিনি, স্বপ্ন আমাকে দেখেছে। আমি তো স্বপ্ন দেখিনি, স্বপ্ন আমাকে দেখেছে। আমাকে দেখে স্বপ্ন চোখ মেরেছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমাকে ভেঙে চুড়ে চুড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার
উপরে পড়েছে। ওয়াও, বেশ দারুণ একটি গান শুনলাম। আমরা কিন্তু সবসময় দেখেছি মিউজিক আপনার প্যাশন, আপনি প্যাশন থেকেই মিউজিক নিয়ে কাজ করছেন এবং গ্র্যাজুয়েশনের পর আপনি কিন্তু মিউজিকের সাথেই আছেন। দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? সত্যি কথা বলতে আমি আমার দর্শক বা দর্শক শ্রোতা যেটাই বলি, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। মানে এটার বদলে যাওয়ার কারণটাও ছিল, কারণ প্রতিবারই আসলে আমি নিজের জন্য না করে সবসময় আমি, এবং এটা প্রফেশনাল পারপাসেই, অন্য মানে কমার্শিয়াল রিজনে সেইগুলো মানে গান বলি, নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোরিং বলি, অন্য মানুষদের জন্য বা অন্য ডিরেক্টরদের জন্যই বানানো হয়েছে। নিজের একটা চ্যানেল দেখবো বা নিজের যে আসলে একটা দর্শক শ্রোতা মহল তৈরি হবে, সেটার পেছনে খুব একটা বোধহয় সময় দিতে পারিনি সত্যি কথা বলতে। অনেকগুলো সময় পার হয়ে যাবার পরে এখন এসে দেখছি এই যে কালেকটিভ একটা লিসেনারশিপ তৈরি হয়েছে, সে জায়গা থেকে যদি সারার থেকে বলি, ইন্সপিরেশনটা অনেক বেশি পাই। সংখ্যাটা যদি কমও হয় তারা রেগুলার, এবং আমার মনে হয় এই রেগুলার দর্শক শ্রোতা যদি বলি, ওটা আজীবন যদি থেকে যায় ওটা এক ধরনের ভালো লাগা, এবং এর সংখ্যাটা যদি বাড়ে তাহলে সেটাও ভালো লাগে। তো আসলে এখন অনেকটা ক্লিক বেইটের মতো আছে, বোঝার চেষ্টা করছি কোনটা হবে। নাটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কাজ করছেন, একজন মিউজিক কম্পোজার হিসেবে নাটকে ব্যাকগ্রাউন্ড মিউজিশিয়ান কিন্তু খুব কম, বা মিউজিক কম্পোজার খুব কম। সেখানে আপনি কাজ করছেন এবং চেষ্টা করছেন নাটকগুলোতে মিউজিকের অন্যরকম একটা ধারা দিতে। এই বিষয়টায় আপনি কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছেন? প্রথম ইন্সপিরেশনটা সিনেমা, কারণ আমার কাছে সিনেমা ইজ লার্জার দেন লাইফ, এবং মিউজিকটাও যদি লার্জার দেন লাইফ না হয় তাহলে আপনাকে আসলে সে ওই অনুভূতিটার মধ্যে দিয়ে কখনোই নিয়ে যাবে না যেটা আসলে আপনি হয়তো কানেক্ট করতে চাইছেন। এবং প্ল্যাটফর্মের জায়গা থেকে যদি বলি, নিশ্চয়ই আমি যখন আমার ক্যারিয়ার শুরু করছি হঠাৎ করেই কেউ আমাকে সিনেমাতে লঞ্চ করবে না মিউজিক্যালি, সেটাও যদি হয়েছে আমার ক্যারিয়ার শুরু হয়েছে সিনেমার কাজ করে, ব্যাকগ্রাউন্ড স্কোর না, গান দিয়ে। নাটকের ব্যাপারটা আমি যখন স্টুডিও ফর্ম করি, আমার যেই বড় ভাইয়ের সাথে আমি কাজ করতাম শুভ্র রাহা, আমরা যখন ফর্ম করি তখন ব্যাকগ্রাউন্ড স্কোরিংটা গানের পর যখন গান ভালো লাগা শুরু হলো ডিরেক্টরদের, তখন তারা বললো আচ্ছা আপনি তাহলে এটাও তো করতে পারেন। সেখান থেকে আমার কিছু নিয়মিত ডিরেক্টর ছিলেন, তাদের কাজ করতে করতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রতি আমার একদম মন থেকে অনেক বেশি ভালো লাগা তৈরি হয়েছে। আমরা কিন্তু একটা সময় নাটকে বা সিনেমাতে গতানুগতিক মিউজিকগুলোই শুনতাম, এখন কিন্তু সময়ের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চেঞ্জ হয়েছে এবং অনেকেই এগিয়ে আসছে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে কাজ করার জন্য। এই বিষয়টা অবশ্যই আমাদের জন্য ভালো একটা দিক। আপনি বলছিলেন আপনার প্যাশনেটের কারণে আপনি এটা নিয়ে কাজ করছেন। ডিরেক্টররা আসলে আপনার কাছে কি ধরনের মিউজিক চাচ্ছে বা কি ধরনের মিউজিক নিয়ে তারা কাজ করতে ইন্টারেস্টেড বেশি হয়? ওই যে আমি বোধহয় প্রথমেই বললাম ওটাই, আমার কাছে যখনই কেউ আসছে তার এক্সপেকটেশনটা থাকছে যে ও একটু সিনেম্যাটিক করবে ব্যাপারটাকে। যদিও ওই যে বললাম প্ল্যাটফর্মটা নাটক, কিন্তু ওই নাটকেরও আসলে এত ডিরেক্টর চলে এসছে, এত গল্প আছে, এত প্ল্যাটফর্ম আছে, সবাই তো আসলে একটু নতুন কিছু চায়। তো ওই অল্প সময়ে স্বল্প কি বলবো মানে সব কিছু মিলিয়ে একটা লার্জার দেন লাইফ আউটপুটের জন্যই আসলে আমার কাছে আসে, এবং সেক্ষেত্রে আমি চিরকৃতজ্ঞ যে সকল ডিরেক্টররা আসলে আমাকে ওই কাজের জন্য আসলে যোগ্য মনে করেছে। দারুণ। যেহেতু আপনার কাজ নিয়েই কথা হচ্ছে, তো গল্পের এই সময়টাতে আপনার মৌলিক কোনো গান শুনবো কিনা? নাটকেরই প্রথম কোনো গান, যে গান দিয়ে আসলে আমি বুঝতে পেরেছিলাম হোয়াট ইজ ফেম লাইক, যদিও আমাকে আবারও লাইকওয়াইজকে খুঁজে বের করেনি ওভাবে, কিন্তু গানটার প্রতি যে আবেগ এবং কতগুলো মানুষের আবেগ যে এত বছর পরেও জড়িয়ে আছে, এবং সেই ভালো লাগার জায়গা থেকেই আমি এই গানটাকে স্টেজে পারফর্ম করতে চাইতাম। এখন হয়তো সেরকম সুযোগ তৈরি হয়নি, তবে এটিএন মিউজিকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিঙ্গিং দিস সং। আমার হঠাৎ দেখা নামে কাজল আরিফিন নামের একটা নাটক, সেটার একটা গান ছিল দূরে, আমার নিজের লেখা সুর করা এবং কম্পোজিশন করা, আমিও গেয়েছি, আমার সাথে পল্লবী রয় গিয়েছিল। তো এই গানটা আমি একটু স্বার্থপরের মতো একলাই পুরোটা গাইবো, এবং এই যে বললাম এটিএন মিউজিকে এটাই আমার প্রথম। বা এটিএন মিউজিকের জন্য এটা একটা ভালো মেমোরি হয়ে থাকবে, আর গানটি শুনবো। আর সত্যি কিন্তু তাই, একটা গানের সাথে হাজার হাজার কোটি কোটি মানুষের অনুভূতি, আবেগ, ভালোবাসা জড়িয়ে থাকে। শুনবো গানটি।
এখন কিন্তু একটি গান হিট হলে নাটক হিট হচ্ছে, এবং এই নাটকের যে ট্রেন্ড, নাটককে ঘিরে গান তৈরি হওয়া, নাটকের গল্পকে ঘিরে গান তৈরি হওয়া, দর্শকরা বেশ পছন্দ করছে এবং শিল্পীদেরও কিন্তু খুব ভালো একটা কাজের জায়গা তৈরি হয়েছে। আপনি কি বলেন? এটাই বোধহয় একদম খাঁটি কথা এই মুহূর্তে। কারণ সত্যি কথা বলতে গেলে যখন সিডি বের হচ্ছে তখন আমার প্রথম কাজ বেরোয় 2012-তে। আমার লেখা শুরু করা এবং কম্পোজিশনেই লেজার ভিশন থেকে একটা অ্যালবাম বেরোয়। তো ওই 11-র পর থেকে আমার মনে হয় আস্তে 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 সিডির চল কমলো। এরপরে গান ইউটিউবে জায়গা পেতে শুরু করলো। ইউটিউবে যখন গান জায়গা পাচ্ছে তখন আসলে যারা বড় ক্ষেত্র নিয়ে একটা গানের কাজ করছে তারা স্বাভাবিক অর্থেই বড় শিল্পীদেরকে নিয়ে এবং অবশ্যই নতুন কিছু শিল্পীদেরকে নিয়েও কাজ করছে। কিন্তু তারপরও আমি মনে করি নাটকের কারণেই আমরা যারা ওই যে বললাম লার্জার দেন লাইফ বা একটু অ্যাসপায়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি যে না আমি হয়তোবা আমার কাজের কারণে আর একটু দ্রুত মানুষের নজরে আসতে চাই এবং ভালো একটা গানও গাইতে চাই, আমার নামে একটা ভালো গান থাকুক। আমার মধ্যে শেষ ক্ষুধাটা ওই জায়গায় গিয়ে থাকে যে আমি একটা ভালো গান গাইতে চাই, যেভাবে হোক না কেন। নাটক ওই ক্ষেত্রটা আমাদেরকে তৈরি করে দিয়েছে এবং এই জন্যই বললাম যে নাটকের সাথেই এত সুন্দর পথ চলা বলেই আজকে আমার এই জায়গায় আসা। মৌলিক কাজ করছেন অনেক, নতুন কি কি কাজ আসছে? নতুন সিনেমার কিছু কাজ আসছে। সিনেমা কদিন আগেও ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নীল পদ্ম নামে একটি সিনেমা আসলো রুনা খান ম্যামের, ওটার ব্যাকগ্রাউন্ড স্কোরিং আমার করা। ওটার জন্য মিউজিক্যালি প্রশংসা পেয়েছি। সামনে রংবাজার নামে একটা সিনেমা আসছে, সেটার কাজও প্রায় শেষ। অরিজিনাল গান একটু অপেক্ষা করছি। আমি এইবার একটু চুজি, ডিরেক্টর আমিই চুজ করছি বলা চলে, যে আমি আসলে কার সাথে কাজ করব। কারণ এমন একটা স্ট্যান্ডার্ডে চলে গেছি, গান এবং ভিজুয়ালের যে কথাটা আপনি মাত্র বললেন, সেখান থেকে এটা আমারও আবার দায়িত্বের মধ্যে পড়ে আমি কার সাথে কাজ আসলে করব। এবং সেক্ষেত্রে যদি একটু চ্যালেঞ্জড হতে হয় ডিরেক্টরসদেরকে, যে নাফিস ভাইয়ের সাথে কাজ করতে গেলে একটু একটা বেটার স্টোরি, বেটার ভিজুয়াল নিয়ে আসতে হবে, আমার মনে হয় ওটা ওই অতটুকু দাবি বোধ আমি করতে পারি এবং এই জায়গাটা থাকা ভালো। তাহলে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ এই মুহূর্তে অনেকটা। আমার মনে হয় আমি চাই যে আরেকজন নতুন কেউ এসে আমাকে ওই চ্যালেঞ্জটা দিক, যে আমি তো ভালো কাজ করেছি, এবার আপনি আপনার বেস্টটা দেখান। তারই অপেক্ষায়। দারুণ। এই যে সিনেমার ব্যাকগ্রাউন্ডে কাজ করা হয়েছে, বাংলাদেশে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করা বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জায়গাটা খুব ছোট এবং সেখানে মিউজিশিয়ানও খুব কম। আমি আবারও বলছি, তো সেই দিক থেকে আপনি যেহেতু কাজ করছেন, আপনার ইন্সপিরেশনটা কোথায় বা আপনি কাকে ফলো করেন এই বিষয়টার ক্ষেত্রে? যদি বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলেন, এটা আসলে আমার এই মুহূর্তে জেনে আসা উচিত ছিল হয়তো। আমাদের হুমায়ুন আহমেদ স্যারের নাটকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হতো, ওটা আমার কাছে আসলে মনে হতো নাটকের জন্য মিউজিক। কারণ কি, প্রত্যেকটা মুহূর্তকে ধরে ধরে মিউজিক করা হতো এবং ওই জায়গাটা থেকে যখন ইন্সপিরেশন নিয়ে আমরা স্বাভাবিক অর্থেই আবার যদি বলি, আমার নিজস্ব সিনেমাতে সবচেয়ে মানে মন জুড়িয়ে যাওয়া সিনেমা ছিল মনপুরা। তো আসলে আমার ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ের জায়গাগুলো ওইখান থেকে আসা, যে একটা সিনেমাকে এভাবে ফুটিয়ে তোলা যায় শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, তাহলে আমি কেন পারবো না, আমি কেন চেষ্টা করবো না। আর অবশ্যই আমাদের পাশের দেশের একটা তো অবশ্যই ইনফ্লুয়েন্স আমাদের মিউজিকে তো থাকেই। তার থেকে আমি যদি আসলে কম্পোজিশনের জায়গা থেকে বলি, এ আর রহমান ইজ মাই ফেভারিট। আবারও ব্যাকগ্রাউন্ড স্কোরিং উনি প্রতিবারই বরাবরের মতো, গানের পাশাপাশি উনি কিন্তু সেখানেও অসম্ভব দক্ষতার জায়গা রাখেন। এখন আরও অনেকেই এসছেন, তাদের কাজও শুনি। তো ওইটাই আবারও গল্পের সাথে মিউজিকটাকে আসলে কিভাবে ব্যবহার করা যায়, হ্যাঁ ওইটা দেখে এসে শুনে আমার টেস্টে হয়তো এটা স্যুট করে গিয়েছিল। এই জন্য হয়তো এখন মানুষের জন্য ভালো লাগার মতো জিনিস বানাতে পারছি। আই স্টিল ডু নট টেক দ্য ক্রেডিট। আমি জাস্ট শুনে শুনে এসে আমি ওই ভালো লাগাটা আমার ভেতর থেকে আমি আমার দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছি। বুঝতে পেরেছি। আমি মাত্রই জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি কাকে ফলো করেন, আপনিই বলে দিয়েছেন। যে আরো অনেক গল্প হবে, এখন আরো একটি গান শুনবো। কোন গানটি থাকবে? আমি অ্যাজ এ মিউজিশিয়ান যে গানগুলোর কারণে আজকে নাফিস, গানগুলো আসলে আমাকে ভাবিয়ে তুলেছে যে এভাবেও গান হয়। তেমনি একটা গান অর্ণবের, তোমার জন্য নীলছে তারার। এই গানটার ভেতরে কি যেন একটা আছে, এটা একটা ঘোরের গান, এমন কোনো কমপ্লিকেসি আছে বলবো না, গায়কিতেও কোনো কমপ্লিকেসি নেই, লিরিক্সে একটু মেটাফোর ব্যাপার রয়েছে, কিন্তু পুরো গানটার সাথে সবাই কানেক্টেড, খুব স্নিগ্ধতা। হ্যাঁ, যেদিন থেকে বেরিয়েছে সেদিন থেকে এখন অবধি আমার মধ্যে এটা ইমোশন, এই গানের ভিতরে ইমোশনটা রিফ্লেক্ট হয়েছে। সো ওই গানটারই একটা চেষ্টা করবো আমি। আসলে স্নিগ্ধ ভালোবাসার একটা গান যেটাকে বলা চলে, শুনবো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ওরে রং রাতে মিশ কালো, কাঠ গোলাপের সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমা লাগে ভালো। না না দে রে না না দিন না দে রে না
রে না না তা না না তা না না রে রে না রে না দা রা পা না রা 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 দা রা পা না রা রা না না রে রে না ও ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুনে জ্বালে বহুবার বনে মাথা হাওয়া ফেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে বহুবার বনে মাথা হাওয়া ফেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে না না তা না না তা না না রে রে না রে না দা রা পা রা 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 দা রা পা রা 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 না না রে রে না তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় নিয়ে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলো তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় নিয়ে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে বহুবার বনে মাথা হাওয়া ফেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনেকে শুধু পাগল করে ফেলে ও না 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 দে রে না না দিন তা না দে রে না 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 তা না না তা না না দে রে না দে না তা রা পা রা 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 তা রা পা রা 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 না না দে রে আসলে সিডির সময়ের শেষের দিকটাতে এবং ইউটিউবের শুরুর দিকটাকে এই গানগুলো সব থেকে বেশি আলোচিত ছিল এবং আমরা এই গানগুলোকে মেমোরিতে ভরে রাখতাম এবং আমরা শুনতাম হেডফোনে। তখন সেই সময়টাতে মেমোরির যুগ ছিল এবং গানগুলো স্মৃতির পাতায় থেকে যেত। এখন সেই সময়টা নেই, এখন সব কিছুই চলে এসেছে সোশ্যাল মিডিয়া বেস। সোশ্যাল মিডিয়াতে আমরা আপনাকে কিন্তু সবসময় অ্যাক্টিভ পেয়েছি, আপনার কাজগুলো সেখানে ব্যাপকভাবে আপনি প্রচার প্রসার করছেন দেখছি। এই সোশ্যাল মিডিয়া আপনি যেভাবে ব্যবহার করছেন এটাতে কতটুকু ফল আপনি পাচ্ছেন? অবশ্যই ফলপ্রসূ, কারণ ঠিক আমি সোশ্যাল মিডিয়া থেকে আসলে বিমুখ থাকবার কারণে কি হারিয়েছি সেটা যেমন জানি, ঠিক খুব কঠিন একটা সময়, আসলে শিল্পীদের কঠিন সময় অবশ্যই যাবে, ওই যে ঠিক প্রেমে পড়ার মতোই এরকম কঠিন সময়টা আমার মনে হয় সবার জীবনেই আছে। শিল্পীদেরটা বোধহয় হয়তো তারা সংবেদনশীল হবার কারণে একটু বেশি উপলব্ধি করে এরকম একটা ব্যাপার। ঠিক আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে আসলে আমি যখন এই বেশি দিন হলো না, বোধহয় বছর খানিক আগে হবে, একটা কন্টেন্ট একদম ভালো লাগার জায়গা থেকে বানিয়েছি, কারণ আমার মনে হচ্ছে এই 3টা গান মিলে একটা কিছু হয়। তো আমি ওই ম্যাশ আপটা করবার পরে আমি যখন আসলেই দেখলাম কোনো মানে বুস্ট বলেন বা যে কোনো কিছু বলেন, ইনফ্যাক্ট ফলোয়ার্সও তেমন নেই, শুধুমাত্র ভালো লাগার কারণে কিভাবে সেই কাজটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং কিভাবে আরও নতুন কিছু কাজের পরিধি তৈরি করে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো এই মুহূর্তে পৃথিবীর এত দ্রুততম গতির এই সময় সোশ্যাল মিডিয়াকে আসলে কি বলবো, অবজ্ঞা করার একদমই উপায় নেই। তবে ব্যবহার করবার ক্ষেত্রে হয়তো একটু স্মার্ট হওয়ার একটা বিষয় চলে আসে আর কি। ওই জায়গাতে আমরা আসলে কতটা ওই এখনকার জেনারেশনের মতো স্মার্ট হতে পারছি জানি না, তবে যতটুকু দেখছি, শিখছি, বুঝছি,
আমার নিজের কাজটাকে স্মার্টলি প্রেজেন্ট করা গেলে আসলে আই উইল স্টিল হ্যাভ মাই অ্যাটেনশন, যেটা সোশ্যাল মিডিয়ার মেইন জুস আমি বলি আর কি। একজন শিল্পীর যেমন আবেগ থাকতে হয়, আবেগ ছাড়া সে কখনোই তার গানগুলোকে দর্শকদের কাছে প্রেজেন্ট করতে পারে না, এটা সত্যি কথা। এবং সেই আবেগের কারণে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দর্শকদের কাছ থেকে, দর্শক শ্রোতাদের কাছ থেকে অনেক বুলিরও শিকার হতে হয়। তো এখন যারা শিল্পী আছেন তারা এটাকে বেশি ফেস করেন। আপনার ক্ষেত্রে এমন কোনো ঘটনা আছে কিনা? ঘটনা নেই, তবে ঘটনা ঘটবে বা ঘটলেও আসলে আমাকে খুব স্বাভাবিকভাবেই সেটার সাথে ডিল করতে হবে, এটার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। আসলে ব্যাপারটাকে বলুন তো, এত মানুষ এবং সবারই ভিন্ন ভিন্ন মত। আবার আমি বলি, প্রতিদিন আগে আসলে যে গতিতে আমরা পরিবর্তন হতাম, এখন তার থেকে আরো 100 গুণ দ্রুত গতিতে আমরা পরিবর্তিত হই, কারণ প্রতিদিন সকালে উঠে আমরা ডিভাইসটাতে নতুন কিছু দেখছি। তো এই যে মতবাদের পরিবর্তন, এখানে আসলে আপনি যদি চেষ্টাও করেন যে আমি সবার সাথে তাল মিলিয়ে চলবো, এটা সম্ভব নয়। তাহলে তাল মেলানোই বন্ধ করে দিতে হবে। সত্যি তাই। আসলে একজন শিল্পীকেই বেছে নিতে হবে সে কিভাবে মানসিকভাবে দর্শকদের কাছ থেকে কথাগুলো ডিল করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর শিল্পী হতে গেলে, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে এই বিষয়টাকে থেকে মানসিক প্রিপারেশন নিয়েই আসলে নামা উচিত। আরো অনেক গল্প করার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সম্ভব হয়ে ওঠেনি, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, আপনার কাছে যারা অনেক পছন্দ করেন, তাদেরকে কি বলে যাবেন? সবার আগে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এটিএন মিউজিককে। আবারও বললাম, আমার নিজের গান এই প্রথম আমি এটিএন মিউজিকের সামনে পরিবেশন করছি এত সুন্দরভাবে, এত সুন্দর মিউজিশিয়ানদের সাথে। ধন্যবাদ নন্দিনী আপুকে আমাকে স্মরণে রাখবার জন্য, ধন্যবাদ সামিয়া আপুকে। ইন্টারভিউ থেকে সরাসরি লাইভ মিউজিকে আমরা চলে এলাম। এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, শ্রোতা যে এই মুহূর্তে শুনছেন, আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আমার সাথে থাকুন। আবার আসলে অনেক বলতে গেলে অনেক কথা চলে আসবে, শুধু আমার সাথে থাকুন। আর এটা একটু উইটিভাবেই বলে, আমাকে খুঁজে বের করুন, কষ্ট করে হলো। দারুণ বলেছেন। আয়োজনের শেষ সময়, তারপরও আয়োজন শেষ করবো আপনার গান শুনে। তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, গল্প গানে কতটা সুন্দর সময় পার করেছি, আর এই সুন্দর সময়ে আমার সাথে যে আরো কিছু মানুষ ছিলেন, সময় হয়ে গেছে তাদেরকে পরিচয় করিয়ে দেবার। আমার সাথে ছিলেন ম্যাজিশিয়ান, না আসলে মিউজিশিয়ান। আমার সাথে ছিলেন বেস গিটারে রিচার্ড কিশোর, ড্রামসে পুলক, লিড গিটারে এমিল মুরসালিন এবং কিবোর্ডে কাইয়ুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। গল্প গানে দারুণ একটা সময় পার করেছি। দর্শক, দারুণ আরও একটি গান শুনবো, কিন্তু তার আগে আমি বিদায় নিব। আমি সামিয়া বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি থাকছে আমাদের জন্য? শেষের গানটাও আমার গান। এই গানটা এই গত বেশি দিন একটা হলো না, বের হয়েছে গত কোরবানির ঈদে। তিলোত্তমা নামে একটা প্রজেক্ট করেছিলাম, সেখানে দুটো গান লেখা, সুর করা, কম্পোজিশন সবই আমার। এই গানটা যেটা এখন গাইছি, এটা ডুয়েট হওয়ার কথা ছিল, কিন্তু ডিরেক্টরস কল ছিল যে না, শেষ মুহূর্তে গিয়ে আসলে সে আমার ভয়েসেই ওই আবেদনটা পাচ্ছে, তো পুরোটা আমার কণ্ঠেই ছিল। আমার সাথে অবন্তী সিথি আপু গিয়েছিলেন। আমি খুব কষ্ট পেয়েছি একটু শেষে গিয়ে, কারণ আমি শিল্পীকে ভেবে গানের সুর করি। তো দ্বিতীয় অংশটা একদম আপু গাইবে, ওইটা ভেবে লেখা, ওটা ভেবে সুর করা। জাস্ট ডুয়েট ভার্সন আমি গেয়ে রেখেছিলাম, কিন্তু পরে ডিসিশনটা চেঞ্জ হওয়ার কারণে ওনাকে আর আমরা আসলে পাইনি। এটা আমার আসলে একটা ব্যর্থতা। তবে এই গানটা আমার খুব আসলে মনের অনেক কাছের। গানটার নাম হচ্ছে জানি না। গানটি শুনবো, যেহেতু এই গানটির সাথে আপনার অনেক ইমোশন জড়িয়ে আছে, অনেক সুন্দর একটা গল্প আমরা জানলাম। অবশ্যই গানটি দারুণ হবে, শুনবো। জানি না কিভাবে কাটে দিন তোমার অভাবে, দেখি না চোখে আলোর দিশা এই অন্ধকারে। ও ভাঙে বুক, আসে ঝড়, আজ বেদনায় সুখ সরবর, মনে আসে তোমার ছবি এই বন্ধ ঘরে। হৃদয় দাফন দিলাম তোমার নামে, পুরোটা কি ভুল নাকি সত্য আমি বুঝতে পারি না, যত চেষ্টা করি তোমায় তবু বলতে পারি না। ভাবিনি তুমি
শুধু স্মৃতি হবে দেখিতে পাবো না, যত চেষ্টা করি তোমায় তবু বলতে পারি না। ও, এ কেমন দুঃখের ছায়া, কোন আঘাতে গেল মুছে আমাদের প্রেমের মায়া। আমার দেহ মরণ খোঁজে তোমার মনে আয়না দেখে, হৃদয় দাফন দিলাম তোমারই নামে। পুরোটা কি ভুল নাকি সত্য আমি বুঝতে পারি না, যত চেষ্টা করি তোমায় তবু